Assalamu alaikum. Welcome to our new channel. I'm Mizanur Rahman. Welcome back. So now I'm going to share about satellite. আজকে আমি স্যাটেলাইট সম্পর্কে কিছু ডিসক্রাইব করব, যেহেতু ইন্টারে স্যাটেলাইট সম্পর্কে একটু করে আছে, আর 9-10 তো কিছু কিছু টপিকও আছে স্যাটেলাইট সম্পর্কে। সো শুরুতেই আমি সি ক্লার্ক আর্থার সি ক্লার্কের কথা স্মরণ করেই ওনাকে স্মরণ করেই আমি কিছু বলতে চাচ্ছি, যেহেতু এটা আমার ইউনিভার্সিটি লাইফের একটা রিসার্চ। 1945 সালে সি ক্লার্ক আর্থার চিন্তা ভাবনা করে দেখেছেন কি পৃথিবীর সাথে তাল মিলিয়ে তার উপগ্রহ ভূতলে একটা ধাপ উপরে সব সময় অবস্থান করে, অধিকাংশ সিগন্যাল গ্রহণ করে, আবার বন্টন এবং প্রেরণ করে, এবং এই উপগ্রহ ছিল 42,242 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে। ওকে, তাহলে এই যে তিনটি উপগ্রহ আমরা জানি যে তিনটে উপগ্রহ স্যাটেলাইট পৃথিবীতে আবদ্ধমান করে ফেলছে, শুধুমাত্র তিনটা ট্রান্সমিটার দ্বারাই পুরো পৃথিবী আবদ্ধ। সো উপগ্রহ পরস্পর 120 ডিগ্রির ব্যবধানে পৃথকভাবে মহাশূন্য অবস্থান করে সারা বিশ্বে আবদ্ধ করতে পারে। এটা বলতে গেলে অবিশ্বাস্য হলো, কিন্তু বস্তুত এটাই কিন্তু বাস্তব, এটাই সত্যায়িত, আপনাকে বিলিভ করতে হবে। সো স্যাটেলাইটের সূত্রটা যদি না জেনে থাকেন অবশ্যই খাতায় নোট করে রাখবেন এই ফর্মুলাটা। আর আমরা জানি মিন্স বর, জি মানে রেডিয়াস, জি মানে গ্র্যাভিটি, আর মিন্স রেডিয়াস, এগুলো আমরা জানি। নেক্সট আসেন, হোয়াট ইজ স্যাটেলাইট? অ্যাকচুয়ালি স্যাটেলাইটটা কী? সো স্যাটেলাইট আমরা জানি স্যাটেলাইট হচ্ছে একটা ডিভাইস, তাই তো? আসলে এটা না। তাহলে এখন আসেন স্যাটেলাইটটা হচ্ছে কি? স্যাটেলাইট হচ্ছে এমন এক প্রকার রিপিটার যা আপলিং ফ্রিকোয়েন্সিকে মাধ্যমে মডুলেট করে আরএফ সিগন্যালকে গ্রহণ করে তা পুনরায় ডাউনলিং ফ্রিকোয়েন্সির মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে স্যাটেলাইটের কাজ, বুঝতে পারছেন? তারপর ইলেকট্রোম্যাগনেটিসিটি ওয়েভ হচ্ছে 3 × 10⁵, এর ব্যান্ডউইথ হচ্ছে 500 মেগাহার্টজ। আচ্ছা, এই 500 মেগাহার্টজটা হচ্ছে মূলত এক একটা ব্যান্ডউইথ, এক একটা স্যাটেলাইট এক এক রকম। আপনি চাইলে আরও ভিন্নভাবে বাড়াতে পারেন, বা আপনি চাইলে আরও বেশিভাবে তৈরি করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। এরপর আসেন স্যাটেলাইট কমিউনিকেশন। ফার্স্ট অফ অল আসেন আপলিংটা কি? হোয়াট ইজ আপলিং? ওকে, ট্রান্সমিট হতে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ট্রান্সমিট, আর এটা হচ্ছে রিসিভিং। দুইটা জিনিস থাকবে। তো এটা হচ্ছে আপলিং। ট্রান্সমিট হতে আপলিং হয়ে স্যাটেলাইট দিকে সিগন্যালটা পাঠাই। এই সিগন্যালকে পাঠানোর পথকে আমরা আপলিং বলবো, এবং স্যাটেলাইট হতে ডাউনলিং হয়ে রিসিভিং আর্থে পৌঁছানো হচ্ছে, এটা ডাউনলিং বলবো। ওকে, তাহলে এই যে আপলিং এবং ডাউনলিং এর দূরত্ব, পৃথিবীতে সর্বোচ্চ পিক বের হচ্ছে 75,000 কিলোমিটার দূরে। এভাবেই কাজ করতেছে, ঠিক আছে? তবে এটা এভাবেই কাজ করছে কারণ ফ্রিকোয়েন্সি এখানে অনেক হাই। সো স্যাটেলাইট কিভাবে কাজ করে আমরা একটু ভিডিওটা দেখে আসি। Satellites have revolutionized the way that we humans live. In this video, we are going to explore how satellite television works and also the big money flows associated with this broadcasting business. Towards the end of the video, we will also explain the interesting reason why there is no buffering of your TV broadcasts in the way that internet videos are buffered. To understand satellite TV broadcasting properly, we first need to have some basic knowledge about the parts of a satellite and how a satellite moves. As you can see, the Earth revolves around the Sun in an elliptical orbit, and the Earth also turns on its own axis. You can see that this axis of rotation is not perpendicular to the elliptical orbit surface, but slightly inclined as shown. For satellite TV to work, the satellite should not move relative to your house. This means that the satellite should rotate at the same speed as that of the Earth, which means it will take 24 hours to complete one cycle. Let's work out the force balance equation of the gravitational and centrifugal forces at this point, using this speed information. You can see that the orbital radius required to achieve the no relative motion condition for the satellite is exactly 42,164 kilometers. This orbit is known as a geostationary orbit.
All satellites used for satellite TV purposes should be parked in this orbit. And this visual shows how crowded the geostationary belt has become nowadays. Now, let's find out a few things about the satellite itself. The energy required for a satellite mostly comes from its solar panels. However, if the satellite is not facing the sun, a battery pack helps to continue its operations. It is interesting to note that satellites have small engines called thrusters. The gravitational field experienced by a satellite is not uniform due to irregularities on the Earth's surface and the presence of the Moon and the Sun. The thruster produces a very minute amount of force to always keep the orientation and position of the satellite correct. The most important part of a satellite for communication purposes is the transponder. The transponders receive signals from the base station at one frequency, amplify the power of the signal, remove any noise, and transmit it back to Earth at a different frequency. The uplink frequency is always higher than the downlink frequency. You can see antennas of different frequency bands. For D2H, the Ku band frequency is generally used. These Ku band signals have good power, which allows a smaller size receiver antenna. In the past, C-band signals, which have lower energy, were used for television communications, and that's why huge antennas were used in those earlier days. However, Ku band signals are affected by rain, so scientists have had to overcome this issue with improvements in satellite technology. Now that we have some basic information, let's see how hundreds of TV channels reach to your home via the satellite TV technology. Consider the case of this TV channel, CNN. They have a video production facility and keep on producing content for mass viewing 24/7. We call them a program source. This channel needs to be available at the same time on many satellite TV broadcasters' networks. We call them DBS providers. To achieve this, CNN just beams their signal to their rented transponder in its geostationary orbit. It should be noted that before sending the video signals, the program source inserts advertisements at suitable points, and this is the first source of income for the channel. Now the CNN signal is commonly available at one point, and any DBS provider can access the signal once they have made a business agreement with the program source. Similarly, the DBS provider collects signals from many such channels or program sources. At their broadcast center, they club all these content together and do video formatting like MPEG compression, standardization of bitrate, and encryption of the signal. After that, the DBS provider beams the signal to their rented transponder in a satellite. A DBS provider rents many transponders to handle the huge amount of data they have to transmit. This way, around 300 to 400 channels will be available on a single DBS provider's satellite. Now the last phase in signal transmission, the transmission of the signals to the end user. Here, the end user has to angle their dish antenna towards the DBS provider's satellite. You might have seen that for different DBS providers. There are different angles for the dishes, even if the dishes are all in the same location. This is because the different providers might be using different satellites for transmitting their signals. The signals received by your dish are encrypted to prevent piracy, and only a dedicated card in the set-top box will be able to decrypt it back. Do you know that the live events you are watching on your satellite television are actually delayed by a few seconds? The signal leaving the broadcast center has to travel a huge distance via 2 satellites before it reaches you. Even though the signal travels at the speed of light, such a huge distance will cause a delay of around 0.5 seconds. Moreover, a live broadcaster may also add a specific profanity delay on top of the normal delay. Now for the interesting comparison between internet videos and satellite TV. Both of the television and internet technologies transmit data in a digital format, as zeros and ones. Why is there no buffering on your TV in the way that you see it on YouTube or Facebook videos? On satellite television, the broadcaster offers only 300 to 400 channels, or video streams, and the user has to select just one from this small collection. However, on the internet, the demands of each user are very different. There are millions of videos on the internet to choose from,
This means that the volume of traffic handled by TV broadcasters is nowhere close to the level of internet traffic, and it is this huge level of traffic on the internet which may sometimes cause traffic congestion and buffering. This video explains how satellites play a role in television broadcasting. To understand how satellites help your GPS to work, please check our next video in this series. Thank you. Okay, এই পোর্শনস একটা আপনি যখন স্যাটেলাইট মেক করবেন, সো এই চিত্রটা এই ব্লক ডায়াগ্রামটা মাস্ট বি আপনাকে আঁকতে হবে বা মাস্ট বি ফলো করতে হবে। ফার্স্ট আসেন অ্যাঙ্কোডার জিনিসটা কী। অ্যাঙ্কোডার জিনিস হচ্ছে এমন, এখানে ফার্স্টে ইনপুটে যখন আপনি দিবেন তখন আপনাকে চিন্তা করতে হবে একটা বেসব্যান্ড, কতটুকু বেসব্যান্ড দিলে আপনাকে আমার অ্যাঙ্কোডার ভালোভাবে কাজ করবে, কতটুকু এম্পিয়ার দিলে আপনার অ্যাঙ্কোডার ভালোভাবে কাজ করবে, কতটুকু ফ্রিকোয়েন্সি দিলে আপনার অ্যাঙ্কোডারটা ভালোভাবেই রানিং হবে, ভালোভাবে ইনস্টল হবে। সেক্ষেত্রে ফার্স্টে আপনাকে নজর রাখতে হবে। সো এনকোডার কাজ হচ্ছে মূলত মডিফাই করে, ডিমোলেশন করে, সিগন্যালকে বিবর্ধন করবে। এরপর হচ্ছে মডুলেটর হচ্ছে এক প্রকার সিগন্যালকে অন্য প্রকার সিগন্যালে রূপান্তর করবে, এটাই হচ্ছে মডুলেটর কাজ। দেন এরপর মডুলেটর হয়ে সিগন্যালটা আপ কনভার্টারে যাবে। সো আপ কনভার্টার হচ্ছে মূলত লো সিগন্যালকে একদম হাই সিগন্যালে রূপান্তর করবে, এটাই হচ্ছে আপ কনভার্টারের কাজ। এরপর হাই অ্যাম্প্লিফায়ারের কাজ হচ্ছে কি দুর্বল সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে রূপান্তর করবে। এরপর হচ্ছে পোলারাইজ হচ্ছে এটা এর মাধ্যমে বিবর্তিত চিহ্নিত করে, এরপরে অ্যান্টেনাতে যায়। এইটা প্রসেস করে আপনাকে আবার কোথায় আবার সিগন্যালটা এলএনএতে যায়। এলএনএ মিস হচ্ছে লো নয়েজ অ্যাম্প্লিফায়ার, এটা হয়ে আবার ডাউন কনভার্টার যায়। আপ কনভার্টার যেভাবে বলছিলাম সেম ডাউন কনভার্টার একইভাবে কাজ করে। এরপর হচ্ছে মডুলেটর, সেম ডিমোডুলেটর বিপরীতভাবে কাজ করবে। অ্যাঙ্কোডার এবং ডিকোডার সেম, অ্যাঙ্কোডারের অনেক সিগন্যাল ইনপুট করতে পারে, কিন্তু ডিকোডারের কাজ হচ্ছে সিগন্যালটাকে আউটপুট করা। সো এটাই হচ্ছে মূলত ইনকোডার এবং ডিকোডার, এর কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এদিক দিয়ে নজরটা একটু আপনাকে যখন আপনি এখানে স্যাটেলাইট বানাবেন সেই দিকে এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু নজর দিতে হবে যে কত এমপিয়ার দিচ্ছেন, কত ফ্রিকোয়েন্সি দিচ্ছেন, কত পাওয়ার দিচ্ছেন, ওকে, ভোল্টেজ রেগুলেশন ঠিক আছে কি না, এই সবগুলির মাথা নজর রেখে কাজ করতে হবে। এরপর আসেন স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ফার্স্টে 1957 ফার্স্টে অক্টোবর 4 জুলাই, মনে রাখবেন আমি এখানে তারিখ সেট আপ করে নেই, 4 অক্টোবর ইউএসএসআর স্পুটনিক নামে উৎক্ষেপণ করা হয় এবং বাস্তব রূপে 1963 সালে সেটা কাজটা করে। এরপর 18 ডিসেম্বর 1998 সালে স্কোর, এরপর হচ্ছে 1906 শেষ সালের দিকে আমেরিকায় এটা অ্যাটি নামের একটা AT&D এইরকম নামের একটা উৎক্ষেপণ করা হয়। পরবর্তী 1963 সালে এভাবে আরেকটা, এরপর 1960 সালে আরেকটা, এরপর 1967 সালে আরেকটা, এভাবে কাজ করতে থাকে। তো 1960 সালে একটা ইন্টেলসেট হয়তো আমরা কেউ জানি না ইন্টেলসেট মিনস মানে কি। ইন্টেলসেট মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন স্যাটেলাইট অর্গানাইজেশন, এটাকে আমরা সংক্ষেপে ইন্টেলসেট বলে। তবে মেইনলি একটা সুখবর জিনিস হচ্ছে 33টির বেশি ইন্টেলসেট উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে অলরেডি, যা দ্বারা আন্টার্কটিক, প্রশান্ত, ভারতীয় উপমহাসাগর এবং 3টি অঞ্চলকে কভারেট করে ফেলছে, এবং এদের মধ্যে বাংলাদেশও আছে যা ভারতীয় উপমহাসাগরে অন্তর্ভুক্ত। তবে বাংলাদেশটা হচ্ছে ভারতীয় উপমহাসাগরের কিন্তু অবস্থিত। তবে এই যে প্রসারটা, এই যে রেডিয়াসটা, এটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে বিভিন্ন দেশের 100-র অধিক ভূমণ্ডলে আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, স্যাটেলাইট লঞ্চটা আসলে কি? ওকে, ইন্টারসেটের কথা বলছিলাম। আরেকটা জিনিস হচ্ছে পৃথিবীতে প্রায় 700+ স্টেশন আছে এখন, এবং 155টি দেশে সেটা কন্ট্রোলিং করতেছে বিভিন্ন ওয়েতে। যেমন বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা কন্ট্রোলিং করতেছে গাজীপুর হতে, ওকে। এরপর আসেন মোবাইল কমিউনিকেশন সিস্টেম।
মোবাইলের প্রতিটা স্যাটেলাইট কিন্তু আলাদা আলাদা। ইন্টারনেটের ক্ষেত্রে যেমন টিভির ক্ষেত্রে একটা আলাদা, মোবাইলের ক্ষেত্রেও সেম আলাদা। সো ফ্রিকোয়েন্সিটা ভিন্ন প্রতিটা। আপনি যখন স্যাটেলাইট, যে কোনো স্যাটেলাইট বানান কেন কারো ফ্রিকোয়েন্সির সাথে কখনোই মিলবে না। সো কখনো মিল রেখে করবেন না, কারণ মিল রেখে করলে হচ্ছে কি এটা প্রবলেম হয়ে যায়। সো দিস ইজ সার্ভিস ইজ রেডিও, সেলুলার ফোন, বাস, ট্রাক এটসেট্রা। এই কাজটা আপনি যে আগে যেভাবে কাজটা করছিলেন মোবাইল সেম ফ্রিকোয়েন্সিটা একটু ভিন্নভাবে রাখবেন। প্রতিটা স্যাটেলাইট মেক করার সময় ভিন্নভাবে ফ্রিকোয়েন্সি কাজ করে রাখতে হয়। ওকে, এরপর হচ্ছে বিএসটি। বিএসটি মিনস দ্যাট ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। আপনারা যারা ইন্টারে পড়তেছেন বা ইন্টারে আছেন, এরপর অবশ্যই বিএসটি আছে। যখন বিএসসি লেভেলে যাবেন তখন আরও ভালো মতে পড়বেন বিএসসিটি। এই বিএসসিটি দিয়ে আপনারা একটা বইও পাবেন। ওকে, সো মূলত এটা একটা ধীরগতিসম্পন্ন একটা নেটওয়ার্ক। আমি আবার বলতেছি, মূলত একটা ধীরগতিসম্পন্ন একটা নেটওয়ার্ক। অল্প দামেই এই আর্থ স্টেশনটা খুব স্বল্প দামেই আপনি এটা তৈরি করতে পারেন। এটা মূলত হচ্ছে 1.2 এবং 2.5 মিটার ক্ষুদ্র অ্যান্টেনা, যেটা আমরা ইউনিভার্সিটিতে করছিলাম। সিইউ এবং কেইউ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যায়। সিও কেইউ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যায়। ওকে, এটা সবসময় পশুর, তবে এটা হচ্ছে একটা সুবিধা হচ্ছে কম্পিউটার ইউজ করতে পারবেন। প্রচুর সংখ্যক তথ্য দূরবর্তী স্থানে পাওয়ার জন্য বিএসসিটি ইউজ করা হয়। সো ম্যাক্সিমাম ব্যাংকে বা অফিসে এইগুলো খুব প্রচুর ইউজ করে থাকে। নেটওয়ার্ক ফ্যাসিলিটি খুব কম। এটার মডুলেশন অরবিট হচ্ছে 800 মেগাহার্টজ। সো মেগাহার্টসটা একটু আপনি খেয়াল করে রাখবেন, যেহেতু এক একটা ফ্রিকোয়েন্সি, এক একটা মেগাহার্টজ একটার সাথে একটা কখনোই মিলবে না, আমি বারবার বলতেছি। আচ্ছা, কমিউনিকেশন অ্যান্টেনা সিস্টেম অ্যান্টেনা হচ্ছে সিএটিবি। সো এখানে স্যাটেলাইটের যেটা মূলত হচ্ছে এখানে কোয়াক্সিয়াল কেবল, দেয়ার আর 4 কাইন্ড অফ সিস্টেম। এখানে 4টা সিস্টেম আছে। একটা হচ্ছে আর্থ বেসিস, একটা হচ্ছে ট্রান্সমিটার সেইন, একটা হচ্ছে রিসিভার সেইন, একটা হচ্ছে অ্যান্টেনা কন্ট্রোল। এই সিস্টেমগুলোই হচ্ছে কি এখানে মনে রাখতে হবে। সো এরপর হচ্ছে স্যাটেলাইট আমরা দুইভাবে কাজ করি, স্যাটেলাইটের অ্যান্টেনা দুইভাবে কাজ করতে পারি। সো ইউনিভার্সিটিতে যেটা আমি মেক করছিলাম সেটা হচ্ছে প্যারাবোলিক অ্যান্টেনা। খুব একটা জনপ্রিয় অ্যান্টেনা বর্তমানে বেশিরভাগ চলতেছে। এরপর হচ্ছে ক্লাস গেইন অ্যান্টেনা, এটাও প্রচুর জনপ্রিয় একটু। সো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে এটা মনে রাখবেন, দ্য আর্থ স্টেশন আর 2 টাইপস অফ অ্যান্টেনা। সো এই 2 ধরনের অ্যান্টেনা হয়তো আপনার নবভিত্তিকও আসতে পারে বা বিভিন্ন পরীক্ষা আসতে পারে, কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। 2 ধরনের অ্যান্টেনা, এর মধ্যে প্যারাবোলিক অ্যান্টেনা খুব পপুলার। ওকে, এরপর আসেন বডি ফিক্সড অ্যাক্সিস। সো এটা একটা রেক্ট্যাঙ্গুলার সিস্টেম। কীভাবে আপনাকে বডি দিতে হবে, ওয়াই অ্যাক্সিস কন্ট্রোল, যখন আপনি ট্রিপল নিয়ে পড়বেন এই সিস্টেম নিয়ে একটা লেখাপড়া আছে। সো এটা আপনার হয়তো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে এখানে একটু করে বলে রাখি, এখানে একটা ম্যাগনোমিটার, একটা সেন্সর ইউজ করা হয়, যেটা টোটালি সূর্যের উপর ডিপেন্ড করে। মানে সূর্য যেদিকে মুভ করে সেম একই অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। এরপর এক্স ওয়াই ভেক্টর এভাবে কাজ করে থাকে, জাস্ট মুভটা করে। এরপর রেডিও ন্যানোফিকশন। সো এই যেটা মূলত হচ্ছে কিছু আছে যেটা হচ্ছে কিছু ক্যামেরা আছে যেটা 90 অ্যাঙ্গেল বা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, কিছু আছে সেটা হচ্ছে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করতে পারে। তবে স্যাটেলাইটের যেভাবে কাজ করে, যেভাবে মুভ করে, সেই জিনিসটা হচ্ছে ডিসি মোটর কন্ট্রোল লুপ। আমরা লুপ সম্পর্কে জানি, ইন্টারে হয়তো বা ফিজিক্সে ক্যাবিএল লুপ, কার্শফ ভোল্টেজ, ক্যাসিএল, এখানে মাস্ট বি লুপের কথা আসবে। সো ওইখান থেকেই লুপ যদি বুঝে নেন, লুপ হচ্ছে একটা গুণন বিশিষ্ট, এটা একটা লুপ। সো ডিগ্রি ম্যাক্সিমাম ওয়েল স্পিড, এখানে এত যে স্পিড কাজ করে যা হচ্ছে 5000 আরপিএম হচ্ছে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, তাদের আরপিএম হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট। মোটর কন্ট্রোলিং আরপিএম, এটার তো মাস্ট বি লাগবেই, কত আরপিএম কতভাবে ঘুরতেছে। আরপিএম মিনস দ্যাট রেভলিউশন পার মিনিট,
রেভলিউশন পার মিনিট, এই কথাটা মনে রাখবেন। এটা একটা স্যাটেলাইটের মুভ করার একটা সার্কিট, আর এটা একটা স্যাটেলাইটের মুভ করার একটা সার্কিট, আর এটা হচ্ছে ডিসি মোটর, আপনি কোন দিকে যাচ্ছেন, মুভ কত ডিগ্রি হচ্ছে সেটা ফলো করবে। এবং এটা আপনাকে একটা সুখবর দিচ্ছি যে স্যাটেলাইট প্রতিনিয়ত ছবি তুলতেছে পৃথিবীর বুক থেকে। ওকে, সো এটাই হচ্ছে স্যাটেলাইটের একটা সার্কিট। এরপর কিভাবে কাজ করে, সো মূলত আমরা কিভাবে কাজ করি, একটা হচ্ছে সিমোস ক্যামেরা। হয়তো সিমোস ক্যামেরা হয়তো আপনাদের নাম প্রথমে শুনে রাখতে পারেন অনেকে। সিমোস আবার এটা এক ধরনের ক্যামেরার নাম। সিমোস মিনস দ্যাট কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ক্যামেরা। এটা মূলত 180 ডিগ্রি মুভ করতে পারে, এটা এইখানে ইউজ করে। সো মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে সান সেন্সর, আমরা এটা সেন্সরের কাজ কি, সেন্সর হচ্ছে মানুষের ব্রেনের মতোই কাজ করে। আপনি অনুভূতি, ফিলিংস সবগুলি সেন্সরের মতোই কাজ করে, নিডেড সেন্সর। সো দেখতে পাচ্ছি সেন্সরের কথা বলেই দিছি। এরপর হচ্ছে টাস্টর, পাওয়ার মডিউলেটর। এখানে এই পাওয়ার মডিউলেটর হচ্ছে আমার কোন ডিভাইস কতটুকু দরকার, কতটুকু পাওয়ার দরকার, কতটুকু ফ্রিকোয়েন্সি দরকার, সেই জিনিসটাই আমি এখানে থেকেই দিবে। এরপর হচ্ছে প্লাজমা, প্লাজমা অবশ্যই জানেন। এরপর হচ্ছে ক্যামেরা লুকিং, সো এগুলো তো জানেন, ক্যামেরা লুকিং মুভ করবে। এরপর নেটওয়ার্ক ফিল্ডিং, ইউনিভার্সিটিতে যেটা কাজ করছিলাম এটাই হচ্ছে মূলত একটা প্যারাবোলা ক্যান্টিনা দিয়ে আমরা কাজ করছিলাম। এই সার্কিটটাই বানাইছিলাম। দেয়ার আর মেনি নেটওয়ার্ক। এখানে ইনপুট পাওয়ার ডিসি থাকতে হবে, অবশ্যই ইনপুট পাওয়ার ডিসি, কারণ স্যাটেলাইট ওখানে গিয়ে আমি এসি ইনস্টল করতে পারবো না। সো সেখানে সৌরশক্তির উপর ডিপেন্ড করেই কাজটা করতে হবে। ওকে, এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত রেঞ্জ, আমি আগেই বলে রাখছি ফ্রিকোয়েন্সি রেঞ্জ খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এম্পিয়ার খুব ইম্পর্টেন্ট, কারণ অতিরিক্ত এম্পিয়ার হচ্ছে একটা সার্কিটকে নষ্ট করে দেয়। ভোল্টেজ এখানে কোনো ম্যাটার না, মেন হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকার জিনিস সেটা হচ্ছে এম্পিয়ার, আপনারা এটা মনে রাখবেন। জিপিএস সিস্টেম, সো পৃথিবীতে অনেক স্যাটেলাইট আবদ্ধ, এর মধ্যে প্রায় সিগমেন্ট 1000 জিপিএস গ্লোবাল পজিশন সিস্টেম। আপনারা অবশ্যই জানেন জিপিএসের পূর্ণ নাম স্পেস সিগমেন্ট। প্রতিটা স্পেস সিগমেন্ট প্রায় 11,000 পরপর। ওকে, এরপর কন্ট্রোল সিগমেন্ট আছে, ইউজার সিগমেন্ট আছে। সো দেখতে পাচ্ছি পৃথিবীতে অনেক স্যাটেলাইট আবদ্ধ। সো ওকে, এরপর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা দেখি। হচ্ছে পৃথিবীতে যত কাজের সুবিধা থাকুক না কেন, প্রত্যেক কাজের কিন্তু হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আছে। যত সুবিধা বেশি সেখানে ডিসঅ্যাডভান্টেজও বেশি। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমি আগেও বলে রাখি, ডিসঅ্যাডভান্টেজটা বলি। অবশ্যই স্যাটেলাইটের সুবিধা আপনারা জানেন। ওকে, তারপরে বলবো ফার্স্ট অফ অল কস্ট খুব বেশি। খুব বেশি। আপনি একটা স্যাটেলাইট তৈরি করা মানে এখানে হিউজ পরিমাণ কস্ট আসবে। এরপর আসেন সিগন্যাল। এরপর হচ্ছে একবার যদি প্রবলেম হয়ে যায়, একবার যদি স্যাটেলাইটটা ফল্ট করে, কখনো ইঞ্জিনিয়াররা ওখানে গিয়ে আবার সেট আপ করে আসা বা যন্ত্রপাতিগুলো আবার ঠিকঠাক করে আসা, ইনস্টল করে আসা, এটা ইঞ্জিনিয়ার দ্বারা আসলে পসিবল না। সো এরপর সিগন্যাল প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের সিগন্যাল প্রবলেম হতে পারে, যেমন ওয়েদারের কারণে প্রবলেম হয় অনেক সময়। এরপর আসেন সিগন্যাল রিপ্রেশন ক্যান বি স্পটি, অনেক সময় সিগন্যালটা ড্রপ করে, এটা আমরা ওয়েদার কন্ডিশন হলে এটা সিগন্যালটা ড্রপ করে, এটা আমরা ইজিলি বুঝি। এরপর এগুলি হচ্ছে মূলত ডিসঅ্যাডভান্টেজ। তবে মেইন অ্যাডভান্টেজ হচ্ছে রিপেয়ার করা অসম্ভব, পুরোপুরি রিপেয়ার করা সম্ভব না, এটা ড্যামেজ হয়ে যায় একটা স্যাটেলাইট যখন এটা ফল করে। এরপর আসেন অ্যাডভান্টেজ হচ্ছে বর্তমানে ইন্টারনেট ইউজ করা, ব্রডকাস্ট ইউজ করা, নেট ইউজ করা, সবগুলোই হচ্ছে কি স্যাটেলাইটের এটা একটা সুবিধা। সো স্যাটেলাইটের এই সুবিধা আমরা কীভাবে স্যাটেলাইট লঞ্চিং করে সেটা আমি একটু করে দেখাবো, হয়তো এখানে আসে নাই। একটু ওয়েট।
যে একটা স্যাটেলাইট কিভাবে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবেন সেটার একটা ভিডিও।
আশা করি বুঝতে পারছি অ্যাকচুয়ালি। সো আশা করি নো মোর টুডে আজকে এতটুকুই। সো এরপর যদি স্যাটেলাইট সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছা করে বা জানতে ইচ্ছা চায়, যদি মন থেকে কোশ্চেন এসে করে, সো আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ ফাইন্ড আউট করে দিব। ওকে, আল্লাহ হাফেজ। চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো কোয়েশ্চেন যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ। নো মোর টুডে।